আমন্ত্রণ জানাচ্ছি আজ খাস জবান তৃতীয় পর্বে। আজকের আলোচনা যুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব সজন জহির সাহেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। রমজান মাস, সিয়াম সাধনার মাস, তো ওভাবেই আছি। তো আমরা রমজান মাসে যেহেতু আমরা আলোচনায় বসেছি, খুবই আমরা আনন্দিত। ধন্যবাদ। আমরা আলোচনার প্রথমেই একটা বিষয় নিয়ে আনতে চাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে ব্যাপক রদবদল হয়েছে। সেই সাথে সেনাবাহিনীতে ঊর্ধ্বতন পদে রদবদল হয়েছে, বাংলাদেশ পুলিশেও রদবদল হতে যাচ্ছে এবং সেই সাথে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক পদেও রদবদল হয়েছে। এত রদবদলের আসলে আগামী বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়তে পারে, আপনি কি ভাবছেন? আচ্ছা, প্রথমত আপনি যেই রদবদলগুলো বলেছেন, এইটাকে আপনার কাছে হঠাৎ করে খুব আশ্চর্য মনে হয়েছে বা হঠাৎ করে মনে হয়েছে যেটা যেটা আকাশ থেকে পড়েছেন এরকম, কিন্তু বিষয়টা এরকম নয়। বরং আমরা দেখি যে যুক্তরাষ্ট্র যখন প্রেসিডেন্ট পরিবর্তিত হন, হ্যাঁ, তখন দেখবেন যে এই প্রেসিডেন্ট কিন্তু তার মতো করে উনি টোটাল প্রশাসনকে সাজিয়ে নেন এবং সেইখানে বিভিন্ন জায়গাতে কে কোন পজিশনে বসছে, তখন কিন্তু আমরা এসে ওই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ডটাই খোঁজা শুরু করি যে ওই মানুষগুলোর কে ওই পদে বসানোর মধ্য দিয়ে কিন্তু প্রেসিডেন্ট যিনি হন তিনি কোন দিকে নিয়ে যাবেন সেই একটা বার্তা দেয়। ঠিক একইভাবে আমাদের এখানে যে প্রশাসন যেভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, তাতে সরকার যাতে করে তার কাজগুলো ফ্রেন্ডলি করতে পারে, সহজে করতে পারে এবং সরকার এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা যেন একই অ্যালাইনমেন্টে চলে, এই জন্য সরকার তার মতো করে বসাবে। এটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে অস্বাভাবিক ভাবার কোনো কারণ নেই। শুধুমাত্র যে মানুষগুলোকে বসানো হবে, যে মানুষগুলোকে বসানো হয়েছে, তাদের যদি রাজনৈতিক এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ডগুলো আমরা সামনে নিয়ে আসি, তো সেইটা থেকে সরকারের নীতিমালাটা স্পষ্ট হয়। কিন্তু এটা অস্বাভাবিক বা অসাধারণ কোনো বিষয় নয়, এটা সাধারণ কিন্তু প্রক্রিয়া। এই রদবদলকে দলীয়করণ বা স্বজনপ্রীতিকে ত্বরান্বিত করবে কিনা? না, এখানে দলীয়করণ না, বরং আপনি আপনার কাজের যে সুবিধাটা, আপনার যে কাজের যে প্যাটার্ন বা আপনি যেদিকে যাচ্ছেন, হ্যাঁ, সরকার প্রধানের সেই কাজের সুবিধা অনুযায়ী এটাকে সাজানো হয়। কিন্তু এইটা সবসময় আপনার ধরেন সবার পছন্দ মতো নাও হতে পারে, বিরোধী দলের পছন্দ নাও হতে পারে, অথবা জন আকাঙ্ক্ষারও অনেক ক্ষেত্রে প্রতিফলন ঠিকঠাক মতো নাও হতে পারে। কিন্তু সরকারকে তো আসলে সরকারের মতো করে ডিল করতে হবে। যে বিশেষ করে যিনি সরকার প্রধান থাকেন, তাকে তো তার মতো করে এই কাজ আগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য এই কাজগুলো করে থাকে। জাতীয় নির্বাচনের বাতাস শেষ হওয়ার সাথে সাথেই আমরা জানতে পারলাম যে যেমন 2025 সালের 2 মাসের 2 তারিখে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়াদ শেষ হয়েছে এবং 2 জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ 180 দিনের মধ্যে যে নির্বাচন হওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে আইনি, সেক্ষেত্রে যে স্থানীয় সরকারের যে নির্বাচনের বাতাস বইতে শুরু করলো, এতে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে কি ধরনের পরিবর্তন আসতে পারে? এটা তো স্বাভাবিক। যেমন আপনি পতিত ফ্যাসিস্ট সরকারের সময় তারা যেই জাতীয় নির্বাচনের সময় যে উপজেলা নির্বাচন, সেটা কিন্তু তারা করে যেতে পারে নাই এবং বাকি 1.5 বছরের কারণে আমাদের আরও অনেক স্থানীয় সরকার সবগুলোই প্রায় বলতে গেলে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো এই মেয়াদ উত্তীর্ণ অবস্থার কারণে এখন সরকারকে আসলে একটা একটা করে স্থানীয় নির্বাচনের দিকে তাকে হাঁটতে হবে। প্রথমে হয়তো এই জন্য সিটি কর্পোরেশনগুলো যেহেতু সবগুলো খালি আছে, তো এখানে নির্বাচনের আগে আপনি নির্বাচন করতে হলে 3 মাস লাগবে। তো এই টাইমটা কি আপনি খালি রাখবেন? মোটেও না। তাহলে এই টাইমটা তো আপনাকে অবশ্যই এখানে একটি প্রশাসক নিযুক্ত করতে হবে। তো সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রশাসকরা নিযুক্ত হয়েছেন। এখন আমরা দেখতে চাচ্ছি যে কত দ্রুত এই জায়গাগুলো স্থানীয় সরকার পজিশনটা নির্বাচনের দিকে যায় এবং নির্বাচিত প্রতিনিধি কত দ্রুত সেখানে তাদের জায়গায় রিপ্লেস করে। জাতীয়তাবাদী দল বিএনপি সর্বশেষ 2001 সালে সরকার গঠন করেছিল মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দীর্ঘ বছর পরে 26 সালে আবার বিএনপি সরকার গঠন করলো। বেগম খালেদা জিয়ার সরকার এবং জনাব তারেক রহমান সাহেবের সরকারকে আপনি কিভাবে মৌলিক কোনো পার্থক্য দেখছেন কিনা? এই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর সাহেবের একটা কথা গতকাল দেখেছেন, সেটা খুব ভাইরাল হয়েছে। সবাই বলেছিল যে প্রথমে আমরা হয়তো তারেক রহমান সাহেবের সরকারের নীতি আদর্শ এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সন্দিহান ছিলাম, কিন্তু তার গত কয়েকদিনের কর্মতৎপরতা সুস্পষ্টভাবে
এটা নির্দেশ করছে যে উনি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পথেই হাঁটছেন। উল্টা পথে হাঁটার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? না, একই পথে হাঁটছেন, কিন্তু এই দুইটা জায়গাতেই এমন কিছু জিনিস ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আহ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যেমন ওনাকে বিশ্বাসঘাতকদের হাতে জীবন দিতে হয়েছে, বেগম খালেদা জিয়া 1996 সাল এবং 2006 সালে দুইটার সময় ওনার ট্রানজিশনটা পিসফুল ছিল না। হ্যাঁ, তো এই জায়গা থেকে যদি উত্তরণ ঘটাতে পারেন জনাব তারেক রহমান, তাহলে আমি মনে করবো যে উনি এই দুজনকে ছাড়িয়ে গেছেন। তো আমার কাছে মনে হয় যে ওনার টোটাল প্রক্রিয়ার মধ্যে এমনটাই থাকা উচিত যেটা একটা পরবর্তী সময়ে আরেকটা পিসফুল ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। বিএনপি সরকারে বিরোধী দলে জামাত ইসলাম, এখানে গণতান্ত্রিক উত্তরণে বা গণতান্ত্রিক পথধারায় কি ধরনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা আছে? দেখুন, যে গণতন্ত্র আমরা চর্চা করি, ওয়েস্টে যে গণতন্ত্রের কথা বলে, সেই গণতন্ত্র আসলে যতক্ষণ না পর্যন্ত তাদের মন মতো হয়, তারা গণতন্ত্র বলতে আপনার দেশের মানুষকে তো বারবার ভোটে দিবেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভোটে আপনি তাদের মতো করে দলকে নির্বাচিত না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের কাছে এটা গণতন্ত্র মনে হয় না। তো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের যে বিরোধী পজিশনে যে জামাত আছে, সেই জামাত এখন ওয়েস্টার্নদের কতটুকু আস্থা অর্জন করতে পারলো, যদি তাদের আস্থা অর্জন করতে পারে, তাহলে পরে তারা দেখবেন যে খুব সার্টিফাইড করবে যে বাংলাদেশ খুব চমৎকার গণতান্ত্রিক জায়গাতে আছে। সরকারি দলে বিএনপি আছে, বিরোধী দলে জামাত আছে, অথবা এটা উল্টাও হতে পারতো। আর যদি দেখা যায় যে না, এই জায়গাটাতে মনে হচ্ছে যে হেরফের, তারা অন্তপক্ষে কোনো একটাকে পছন্দ করছেন না, সরকারি দলকে বিরোধী দলকে, হ্যাঁ, তাদের মন মতো হচ্ছে না, তখন এই তাদের পপুলারিটি যতই থাকুক না কেন, তাদের কাছে মনে হবে বা ওয়েস্টার্নদের কাছে মনে হবে বাংলাদেশ মনে হয় গণতান্ত্রিক হচ্ছে না। তখন তারা কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করেও আমাদের গণতান্ত্রিক প্রচেষ্টাকে তারা ব্যাহত করার জন্য, মানে আসলে আপনি কি ওইখানে মানে বাংলাদেশের রাজনীতিতে ওয়েস্টার্নদের পছন্দের বিষয়টা আপনি আনছেন কেন? মানে এখানে ওয়েস্টার্ন আসলে তাদের রাজনীতিতে তাদের আসলে কি ভূমিকা? এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইখানে মানুষের মধ্যে মনস্তত্ত্বের মধ্যেই একটা দাসত্ব সবসময় থেকে যায়, যার কারণে এখানে আপনি 1991 সাল ছাড়া বাংলাদেশে আর কখনোই মনে হয় না জনগণের পছন্দের কোনো সরকার এখানে রান করতে পেরেছে। হ্যাঁ, কারণ সবসময় ওই ডিপ স্টেট যাদেরকে বলা হয়, তাদের একটা পছন্দের বিষয় সবসময় এখানে থেকে যায়। তাহলে কি বিএনপি বাংলাদেশের জনগণের সরকার না? আমি তো বলছি বাংলাদেশের জনগণ দ্বারা তারা নির্বাচিত সরকার, কিন্তু তারা ওই ডিপ স্টেটের কতটুকু পছন্দ এটা আপনি সামনেই বুঝতে পারবেন। সরকার যত স্মুথলি রান করবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, অন্তপক্ষে ডিপ স্টেট তাকে অপছন্দ করছে না। কিন্তু যখনই দেখা যাবে সরকার কোনো না কোনো জায়গা থেকে প্রতিবন্ধকতার মুখোমুখি হবে, হ্যাঁ, তখনই আপনি বুঝতে পারবেন যে সরকারটা কোথাও না কোথাও থেকে সে বাধাগ্রস্ত হচ্ছে। মন্ত্রিসভা গঠিত হলো, বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হলো, এই মুহূর্তে বিএনপির জন্য কি চ্যালেঞ্জ সামনে? এই প্রশ্ন তো আরও বেশ কিছুদিন আগে চলে গেছে। তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ফিরিয়ে নিয়ে আসা, যেটা গত সরকার বিভিন্ন মহলের অসহযোগিতার কারণে পারেনি। আইন শৃঙ্খলাটাকে ঠিকঠাক মতো জায়গায় আনতে বিএনপির অন্তপক্ষে এতটুকু জানি আমরা যে সব মহল তাকে সহযোগিতা করবে। সুতরাং বাংলাদেশের আইন শৃঙ্খলার জন্য সবচেয়ে বড় অশনি সংকেত কারা, সেটা বিএনপি ভালো করেই জানে। তো সেই শক্তিটাকে যদি বিএনপি স্মার্টলি মোকাবেলা করতে পারে এবং স্মার্টলি এবং জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করতে পারে, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালোর দিকে যাবে। এবং এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এক। আর 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক অবস্থাটা। তো অর্থনৈতিক অবস্থাটা আমি বলছি যে যদি বাংলাদেশ যেই বহির্বিশ্বের সাথে যে আমাদের যে সম্পর্ক, সেটা চীন, তারপরে হচ্ছে রাশিয়া, তারপরে হচ্ছে আমেরিকা, তাদের সাথে যদি আমরা একটা সমান্তরাল সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমার ইকোনমিটা একটা ব্যালেন্সের দিকে চলে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সশস্ত্র বাহিনীর বিভাগের আজ প্রথম অফিস করলেন এবং 3 বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করলেন। এক্ষেত্রে বাংলাদেশের প্রতিরক্ষা সার্বিক সশস্ত্র বাহিনীর উন্নয়নে আসলে কি ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে? সশস্ত্র বাহিনীতে উনি যাওয়ার পরে গতকাল 2টা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এবং সেটা নিয়ে নানান ধরনের ব্যাখ্যা, আপনি পক্ষে বিপক্ষে নানান ধরনের ব্যাখ্যা দান করাচ্ছেন। কিন্তু সরকার তো হয়তো চাইবে যে সশস্ত্র বাহিনী যেন এমন একটা পজিশনে থাকে যেটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য ভালো হয়। কিন্তু সেই ক্ষেত্রে এই পরিবর্তনগুলো কতটা দূরদর্শী হলো, সেটা হয়তো
সময়ের মানে সামনের প্রেক্ষাপটে বলে দিবে, কারণ অতীত ইতিহাসে দেখা গেছে যে মানে বিএনপি এই জায়গাগুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব বেশি দূরদর্শিতা পরিচয় দিতে পারেনি। এখানে কি ধরনের ত্রুটি থাকতে পারে বলে মনে করছেন? তারেক রহমান সাহেব তো একজন সেনাপ্রধানের এবং প্রেসিডেন্টের সন্তান। এসব আমি এই প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি যে যে এটা ভবিষ্যতে বলে দিবে। ভবিষ্যৎ আমাদের কতদিন অপেক্ষা করতে হবে, মানে নিয়ার ফিউচারে অপেক্ষা করতে হবে নাকি আপনি কত এই প্রশ্নের জবাব পেতে? অপেক্ষা আপনি কিভাবে বলেন? আপনি তো অপেক্ষা কতদিনে করবেন না করবেন সেটা তো আপনি বোঝা যাচ্ছিল না। যদি হাসিনা গভর্নমেন্ট 2009 সালে ক্ষমতায় আসার পরে সে যখন উল্টাপাল্টা শুরু করলো, সংবিধান চেঞ্জ করে নানা দিকে গেল, মানুষ মনে করেছিল যে খুব দ্রুতই তার পতন হয়ে যাবে, কিন্তু সে তো 17 বছর পর্যন্ত কন্টিনিউ করে গেছে। সো এই অপেক্ষাটা আসলে কতদিন করতে হবে, 17 বছর না 17 দিন, সেটা কেউ বলতে পারে না। এখন বাংলাদেশ এই নির্বাচিত সরকারের আমলে বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কেমন থাকবে এবং রাজনৈতিক চর্চার সুষ্ঠু পরিবেশ থাকবে কিনা যদি সংক্ষেপে সর্বশেষ বলতেন। তারেক রহমান সাহেব ওনার একটা খুব চমৎকার গুণাবলী হচ্ছে উনি সবসময় মানে মুক্ত গণমাধ্যম চর্চায় বিশ্বাসী, উনি বাক স্বাধীনতায় বিশ্বাসী। এমনকি আপনার কাছে মনে আছে কিনা যে একসময় উনি কার্টুনের খুব প্রশংসা করে বলেছিলেন যে আমাদের সংবাদ সাময়িকীগুলোতে কার্টুনের যেই একটা চমৎকার চরিত্রায়ন ছিল সেটা মনে হচ্ছে এখন আগের মতো পাওয়া যাচ্ছে না। তো উনি এটাকে কিন্তু উৎসাহিত করেছিলেন, এমনকি কার্টুন ওনাকে নিয়ে আঁকা হলে সেটাকে উনি উৎসাহ দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা পাক স্বাধীনতার আরেকটা স্তরে যেতে যাচ্ছি, যেটা হচ্ছে ডক্টর ইউনূসের স্তরের সময় যেটা ছিল একদম অবারিত, সেখান থেকে আরেকটা স্তরে আমরা যাচ্ছি, সেখানে যথেষ্ট বাক স্বাধীনতা আমরা পাবো। অন্তপক্ষে আমাদের প্রধানমন্ত্রী পূর্ণ বাক স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু সরকারের অন্যান্য এলিমেন্টস যদি ঠিকঠাক মতো ফাংশন করে তাহলে আমরা বাক স্বাধীনতা উপভোগ করতে পারবো বলে আশা করি।